সবার থেকে আলাদা হয়েছে, এটাই তো ভালো। তাছাড়া অতিরিক্ত কিছুই ভালো না। তোমার হাতে বেশ সুন্দর মানিয়েছে রংটা, ঠিক তোমার চুলের মতো। ঐশী অভিরাজকে একটিবার অবলোকন করে নিল, তারপর ছেলেটার বুকের কাছে হাত রেখে নরম সুরে শুধালো। সত্যিই সুন্দর লাগছে। লাবণ্য ভিডিও কলে যোগ দিয়েছে। মেয়েটার এমন সময় কাজ পড়ে গেল যে কিছুই করার নেই আর। তবে বিয়েতে থাকতে পারবে সে। ঐশী লাবণ্যকে পেয়ে বাকি সবাইকে ভুলে বসেছে। 20 মিনিট কথা বলল ওরা। ঐশীর জন্য লাবণ্য খুব বেশি মায়া অনুভব করে, অথচ দিনকে দিন মেয়েটি ওর প্রতিদ্বন্দ্বী রূপে তৈরি হচ্ছে। শিউলি ফুলের সুবাসে এদিকটা একটু বেশি মোহময় লাগছে। ছোঁয়ার প্রিয় ফুল এটি, মিষ্টি একটা ঘ্রাণ মিলে এটা থেকে। সে এখন তার হবু স্বামীকে মেহেদি দেখানোয় ব্যস্ত। দৃশ্যটি যখন থেকে ঈশান দেখতে পেয়েছে তখন থেকে চারপাশ কেমন অন্ধকার অনুভব করছে। ওয়াইন পান করেছে কয়েকবার, সিগারেট ধরিয়েছে একটার পর একটা, ভেঙে গিয়েছে পুরোপুরি। তার এই কষ্ট মাখা অনুভূতির কোনো মূল্য নেই। পুরো দৃশ্যটা ঐশী দেখতে পেয়েছে। অনুমতি না থাকায় সেদিকটায় যেতে পারেনি সে। একরাশ অনুভূতি হারিয়ে চলে এসেছে ছোঁয়ার নিকট। মেয়েটাও কে দেখে হাসলো। ঐশী, তোমার মেহেদিটা খুব সুন্দর হয়েছে। তোমারটা ভীষণ সুন্দর। এইটুকু কথাতেই শেষ হলো ওদের আলাপ। এগিয়ে এসে ইরার সাথে যোগ দিল মেয়েটি। খুব বেশি সময় সেখানে অবস্থান করতে পারে না কিশোরী। তার বুকের ভেতর বন্ধুর জন্য কষ্ট তৈরি হয়েছে। সে দেয়ালে হেলান দিয়ে নিচের আলোকসজ্জা দেখছিল। তখনই চুলে টান অনুভব করলো। না দেখেও মানুষটির গায়ের সুবাস অনুভব করতে পারলো সে। চোখ বন্ধ করে শ্বাস নিল। সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি জেগে আছো কেন? বড়রাই ঘুমিয়েছে, বাকি সবাই জেগে আছে। একা কি করছিলে? কিছু না। আমার কাছে আসলে না কেন? আপনি কি ডেকেছেন আমায়? না ডাকলে আসবে না? মেয়েটা এই প্রশ্নের জবাব না দিয়ে সোজা খুলো। ছেলেটার বুক বরাবর মাথাটা ঠেকে জোরে শ্বাস নিল। ঈশানের কথা ভাবলেই তার কষ্ট অনুভব হচ্ছে। বিচ্ছেদ এক যন্ত্রণার নাম, সেটা হোক দ্বিপাক্ষিক কিংবা একান্ত। বর্তমান ইরা আজ ফিরে যাবে। তার ফ্লাইট রাত 9টায়, তাই বিকেল হতেই সব আয়োজন চলছে। সে জানে নিজ থেকে না গেলে অভি হয়তো আসবে না। অভি একটা ছবির সামনে বসে আছে। দেয়াল জুড়ে ঐশীর বিশাল একটা ছবি টাঙানো। এই ছবি না দেখলে ওর চোখে ঘুম আসে না। মেয়েটিকে সারাক্ষণ বুকের মধ্যে মিশিয়ে ফেলতে চায়, কিন্তু মানুষ যা চায় তাই সবসময় পায় না। তেমনই হচ্ছে অভিরাজের সাথে। পৃথিবীর সবকিছু পেলেও কাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ হয়নি তার। একটা উষ্ণ শ্বাস অনুভব হলো ইরার। তার দু চোখে মুক্তোর মতো জল নেমেছে। চলে যাবি আজ? হ্যাঁ, না হলে তো একটিবার দেখতেও যেতে না। নিরুত্তর রইল অভি। ইরার কথাটা মিথ্যে নয়। বোনকে দেখার প্রয়াসে উঠে দাঁড়ালো সে। শরীরে থাকা টি শার্টটা ঠিক করে নিয়ে বলল, জানিস তো ইরা, আমার প্রতিটা টি শার্ট উরুষি পরে দেখতো। লম্বায় বডিতে এত বেশি ঢিলে হতো যে ওকে এলিয়েনের মতো দেখতে হতো। তবু টি শার্ট গুলো না পরা অব্দি ও শান্তি হতো না। কথা বলতে বলতে চোখে জল চলে এলো অভিরাজের। কনিষ্ঠ আঙুলের সাহায্যে জল মুছে নিয়ে বলল, বিরক্ত হচ্ছিস নিশ্চয়ই, আর কথা বাড়াবো না, সাবধানে যাস। এত সময় যাবৎ ধরে রাখা অশ্রু এবার বৃষ্টির মতো ঝরতে লাগলো। এরা শব্দ করে কেঁদে ফেলল। অভিরাজের প্রাণহীন দেহটা ঈষৎ কম্পন করে উঠেছে। মনকে আগলে নিল সে। তোরা কেন এমন করিস ইরা? হবে আগের মতো হবে তুমি? এইভাবে কেন ভেঙে পড়লে ভাইয়া? আমরা মরার মতো বেঁচে আছি। স্বাভাবিক হও ভাইয়া। এভাবে কষ্ট পেতে দেখলে আমার যে খুব যন্ত্রণা হয়। ভাই বোনের ভালোবাসা আলাদা কোনো সংজ্ঞা হয় না। আশ্চর্যজনক ভাবে ইরাকে এয়ারপোর্টে অবধি ছাড়তে এলো অভিরাজ। এখানে এসে পুরনো স্মৃতিতে ভেসে যেতে লাগলো সে। এই জায়গাটাতেই সেও প্রিয়তমাকে শেষবারের মতো দেখেছিল। কি সুন্দর ছিল সবটা। অতীত সবাই শাড়ি পরলে ঐশী সেই চিরচেনা হলুদ রঙের ফ্রক পরেছে। তার কোমল গোলাপি ঠোঁট আজ রক্ত জবার মতো রঙিন হয়ে উঠেছে। চুলগুলো বেনুনি করে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে। তাতে এত মিষ্টি দেখালো যে অভিরাজ নিজেই চোখ সরাতে ব্যর্থ হচ্ছে। আশেপাশের নারীগুলো হাঁ হয়ে তাকিয়ে আছে। এতে অবশ্য বেশ অস্বস্তি মিলল কিশোরীর। সে এই মুহূর্তে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজে চারপাশে চোখ বুলাচ্ছে। এই ব্যাপারে তাকে সাহায্য করলো ঈশান। অভিরাজ আগে থেকে বাইরে অপেক্ষা করছিল। ঐশী আসতেই মেয়েটির হাত ধরে গাড়িতে উঠিয়ে নিল। গাড়ি চলছে।
ঐশী বাইরের পরিবেশ দেখায় মগ্ন। তাকে কোথায় নেওয়া হচ্ছে এই ব্যাপারে একটু আগ্রহ বোধ করছে না। খানিক চলার পর গাড়িটা থেমে গেল। খুব বেশি পথ অতিক্রম করেনি ওরা। নেমে এসো। শক্তপোক্ত বিশাল হাতের থাবায় নিজের নরম তুলতুলে হাত গুছিয়ে দিল ঐশী। আকাশের চাঁদ আজ মেঘের বুকে ঘুমিয়ে পড়েছে। মৃদুমন্দ হাওয়ায় ভেসে যাচ্ছে ঐশীর বাদামি রঙা চুল। অভিরাজ এক দৃষ্টিতে মেয়েটির সৌন্দর্য দেখে যাচ্ছে। ঐশী আজ ভীষণ লজ্জায় ডুবে গেল। একরোখা জেদি স্পষ্টভাষী ঐশী যেন মুহূর্তেই পুরো বদলে গেছে। তার ভয়ঙ্কর লজ্জা মাখা মুখটা উঁচু করল অভিরাজ। এত নিখুঁত সৌন্দর্যে সে সত্যি অভিভূত হয়ে পড়ল। তার শরীরের প্রতিটা লোম জেগে উঠেছে। শীতল হাওয়ার সাথে ভেসে আসছে সিক্ত মাটির সোদা গন্ধ। অন্যরকম মনোরম হয়ে উঠেছে পরিবেশটি। নিজের সমস্ত অনুভূতি ব্যক্ত করার প্রস্তুতি নিতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এ যেন প্রকৃতির আশীর্বাদ। কয়েক সেকেন্ডে বৃষ্টিতে ভিজে গেল যুবক আর কিশোরী। পাতলা ফিনফিনে শরীরে লেপ্টে রইল হলুদ রঙের পোশাকটি। এখনো শশীকে বৃষ্টি ভেজা সূর্যমুখীর মতো দেখাচ্ছে। তার বাদামি রঙের চুলগুলো যেন চকলেটে ডুবানো পিনাট বাটার, যার মাদকতায় ভস্য হয়ে গেছে অভিরাজের অন্তঃকরণের সবটা। মেয়েটি একটু সরতে চাইলেই অভি নিজের সাথে মিশিয়ে নিল। আঙুলের সাহায্যে ঠোঁটের উপরে আসা বৃষ্টির জল মুছে দিচ্ছে। পুরুষের স্পর্শ পেয়ে ঐশীর সর্বাঙ্গ বিদ্যুৎ লাগার মতো কম্পিত হলো। অন্য হাত লুটপাট চালাচ্ছে কিশোরীর বাদামি রঙা চুলে। ধীরে ধীরে দুজনের মাঝের দূরত্ব কমে যেতে লাগলো। উষ্ণ নিঃশ্বাসগুলো একে অপরের মুখে এসে পড়ছে। বুকের ভেতর হাওয়া ডিম ডিম শব্দটা গতি হারিয়েছে। একটু বাদেই নরম তুলতুলে ঐশীর গোলাপি বর্ণের ঠোঁটের সমস্ত মিষ্টতা অভিরাজের ওষ্ঠের দখলে চলে এলো। প্রবল বর্ষণে বেগতিক ভাবে চলতে লাগলো নব্য প্রেমিক প্রেমিকা যুগলের বৃষ্টি ভেজা আলাপন। পুরুষ মানুষের সংস্পর্শ মারাত্মক। ঐশী এখনো ঘোরের মধ্যে ডুবে। তার পুরো শরীর জুড়ে অন্যরকম সুগন্ধ ছড়াচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে আছে অভিরাজ। আকাশের পানে মুখ করে বৃষ্টি মাখছে সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিটি সে নিজেই। খানিক আগের ঘটনাটা ঐশীর মস্তিষ্কে এখনো সেট হতে পারেনি। সে বোঝার চেষ্টা চালাচ্ছে কি ঘটে গেল। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। এবার ফেরার প্রয়োজন। ঐশীকে গাড়িতে উঠতে বললেই মেয়েটি সরাসরি প্রশ্ন করল, আর ইউ ইন লাভ? মুচকি হাসলে অভিরাজ। মেয়েটির খুব নিকটে এসে বলল, তেমনই কিছুটা। কি অদ্ভুত ছিল সময়টা, যার রেশ এখনো গেল না। ভেজা কাপড় শুকোতে অনেকটা সময় লাগবে। মৃদু হাওয়ায় শরীর শীতল হতে শুরু করেছে। ঐশীর শরীরে কম্পন ধরে গেল। তীর তীর করে কাঁপছে তার গোলাপ রঙা অধর। মেয়েটির জন্য বিশেষ কোনো পোশাক সাথে নেই। এভাবে থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। অভির খেয়াল হলো গায়েতে থাকা টি শার্টের কথা, যা সর্বদা ক্যারি করে সে। সেটাই পরে নিল ঐশী। তাকে দেখতে এখন অন্যরকম লাগছে। মেয়েটি ওর ফ্যাল করে তাকিয়ে থাকা দেখে নড়ে উঠল। এভাবে তাকাচ্ছেন কেন? কি মনে হয়? আমি মানুষের মন পড়তে জানি না। ভালো তো, না হলে নিশ্চিত তোমার নরম হাতের ধারালো স্পর্শে খুন হতাম আমি। কেন? আমার মনের অবস্থা বুঝতে পারলে তুমি এভাবে দাঁড়াতে পারতে না, লজ্জাতেই মরে যেতে। একটু সময় নিলেও ঐশী বিষয়টা বুঝতে পারল। তার কালচারে শারীরিক মোহগুলো বড় সহজ বিষয়। সে অভিরাজের বুকের কাছের জামাটা চেপে ধরল। আরে কি করছো? খুন করব। অনেক আগেই তোমার হাতে খুন হয়েছি রে। এই নামে সম্বোধন করবেন না। কেন? ভালো নাম তো। বুকের ভেতর কেমন যেন করে। তুমি গভীর প্রেমে ডুবে যাচ্ছ শশী। বুকের ভেতর কেমন করে যেন। সব আপনার দোষ। কেন এইভাবে কাছে টেনে নিলেন? কিশোরী ঐশী অভিরাজের বুকের কাছে এসে নাক ঘষতে শুরু করেছে। একটা সময় পর মানুষটাকে ছেড়ে যেতে হবে এটা ভেবেই কান্না পাচ্ছে। ওরা বেশ রাত করে ফিরল। তখন কেউ জেগে নেই। লাবণ্য একটু আগে এসেছে। ঐশীর শরীরে থাকা টি শার্টটা চিনতে অসুবিধা হলো না তার। একটু সন্দেহ হতেই অভিরাজের দরজায় এসে দাঁড়ালো। ছেলেটা তখন ভেজা শার্ট খুলতে ব্যস্ত। অভি, তুই ঐশীর সাথে গভীর কোনো সম্পর্কে গিয়েছিস? এমন কেন মনে হলো তোর? ও শরীরে তোর টি শার্ট। বৃষ্টিতে ভিজে গিয়েছিল তাই আমার টি শার্ট পরেছে। লাবণ্যের সরাসরি প্রশ্নটা অভির পছন্দ হয়নি, তাই চোখ মুখে বিরক্তি। তোরা সম্পর্কে আছিস? হুট করে কি সব প্রশ্ন করছিস লাবণ্য? ঐশীর গলায় লাভ বাইট। আমার থেকেই পেয়েছে। এর মানে এই সম্পর্ক করছিস? হুম।
কবে থেকে? আজ থেকেই। লাবণ্য এ ব্যাপারে আর কথা বলতে পারল না। ঘরে এসে দেখলো শশী জামা বদলে ফেলেছে। তাদের সম্পর্কটা গভীর না হলেও ভালোবাসার চিহ্নগুলো ভীষণ চোখে লাগছে। এই দৃশ্যটা হুট করে লাবণ্যকে কষ্টে ফেলে দিল। তাদের সেই মধুমাখা মুহূর্ত কল্পনা করতেই যন্ত্রণায় মরে যাওয়ার ইচ্ছে হলো। ভালোবাসা প্রকাশ হলে চাওয়া পাওয়া, মান অভিমান, অধিকার সবকিছুই বৃদ্ধি পায়। 15 বছরের কিশোরীর মন এমনিতেই রঙিন থাকে, তার উপর প্রিয় পুরুষের গভীর স্পর্শগুলো আরো বেশি কল্পনাসিক্ত করে তোলে। বিলাসের মুহূর্তটুকু বারবার চোখে ভাসে। ভোর হতেই তেমন কিছু ঘটে যাচ্ছে শশীর ভিতর। তার অন্তঃকরণে অভিকে দেখার জন্য আন্দোলন চলছে। সে থাকতে না পেরে সোজা অভির রুমে চলে গেল। ছেলেটা ঘুম ঘুম চোখ। অগোছল শশীকে দেখতে পেয়ে দ্রুত দরজা লাগিয়ে ফেলল। মেয়েটি এক দৃষ্টিতে দেখছে তাকে। এত ভোরে এসেছো কেন? ভালো লাগছিল না। শশীর শারীরিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কপালে হাত রাখলো অভিরাজ। তাপমাত্রা ঠিক পেয়ে স্বস্তি বোধ করলো সে। ঘুমাওনি সারা রাত? উহুম, শরীর খারাপ করবে তো, আসো একটু ঘুমিয়ে নেবে। মেয়েটিকে বুকের সাথে মিশিয়ে নিল অভি। ঘড়িতে ভোর 5টা বাজে। বাড়ির সকলের ঘুম ভাঙতে আরো কিছু সময় লাগবে। বরাবরের মতোই মেয়েটি বাদামি রঙা ঝুলে হাত গুলিয়ে দিল ছেলেটা। তার হাতের মাদকে ভেসে যাচ্ছে শশী। ছেলেটার বুক থেকে মিষ্টি সুবাস নাকে লাগছে। এই অচেনা ফুলের ঘ্রাণে ঘোর লেগে যাচ্ছে কিশোরী। অভি খুব সচেতনে মেয়েটিকে বিছানায় শুইয়ে দিল। তারপরে ফ্রেশ হয়ে হসপিটালের ফাইলগুলো চেক করতে লাগলো। 6টার কিছু পূর্বেই উঠে পড়লো শশী। উঠেই চোখে পড়লো অভিরাজের উন্মুক্ত পেশি। নিয়মিত শরীরচর্চা করা বডি যেন মাদকের মতো নিকটে টানছে। চলে যাচ্ছি। আর একটু ঘুমিয়ে নাও। ফরিনা আন্টি এসে যাবে, এখানে থাকলে বাজে মন্তব্য তৈরি করবে। কে কি বললো তাতে কি যায় আসে উষসী? আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো, আমরা সম্পর্কে রয়েছি, এটা সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে। কারো কথা মাথায় নেবে না, কেমন? হাই তুলতে তুলতে কোকোকে কোলে উঠিয়ে নিল। কিশোরী হলেও অভিজ্ঞতার দিক থেকে বেশ পরিপক্ক মেয়েটি। সে অভিরাজকে পুনরায় 2 নয়নে দেখে নিল। তার দৃষ্টি শূন্য হয়ে এসেছে। ছেলেটার সাথে আত্মার সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে উঠেছে, অথচ তাকে ফিরতে হবে। লাবণ্যর কষ্টটা চোখে মুখে ফুটে উঠেছে। এতদিন অভিরাজ সম্পর্কে বিশেষ কোনো ভাবনা তৈরি না হলেও ইদানিং তৈরি হয়েছে। তার সাথে অভির বিবাহ নিয়ে সব সময় আলোচনা চলত। তখন ওরা সবে এইচএসসি শেষ করেছে। লাবণ্য মেডিকেলে আর অভিরাজ কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো। আসা যাওয়ার সমস্যার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়। তারা তাদের ঢাকার বাড়িতেই থেকেই পড়াশোনা করেছে। একসাথে সুন্দর অনেক মুহূর্ত রয়েছে। তাদের সম্পর্কের বন্ধুত্বটা সব সময় মায়াযুক্ত ছিল। এই সম্পর্কের বাইরে কিছু ভাবতেই হয়নি কখনো। তারপর যখন অভিরাজের পড়াশোনা শেষ হলো, লাবণ্যের ইন্টার্নশিপ শুরু হলো, সবাই চাইলো ওদের বিয়েটা হয়ে যাক। দুজনেই এই বিষয়ে দ্বিমত করেছিল। অভি তো রাগ করে বাড়ি আসলো না 6টা মাস। এরপরেই ওদের জীবনে এলো শশী নামক কিশোরী। তখন থেকে লাবণ্যের ভেতরটা অভিকে নিয়ে ভাবতে শুরু করেছে। অভির সাথে অন্য কাউকে দেখলে কষ্ট হতে শুরু করেছে। এখন ওরা সম্পর্কে আছে, এটা মানতেই পারছে না তার মস্তিষ্ক। নীরবে চোখের জল ফেলল মেয়েটি। শশী নিশ্চয়ই অভির কাছে গিয়েছে, তাই সেই রোজকার নিয়ম বদলে নিয়ে অভিরাজের রুমে এলো না। শশী কিছু সময় পর কোকোকে নিয়ে রুমে প্রবেশ করলো। তার চোখে মুখে বাহারি স্নিগ্ধতা, ভালোবাসার চিহ্ন এখনো গলায় স্পষ্ট। বেহায় মন বারবার সেই চিহ্নের প্রতি আকর্ষণ পাচ্ছে। অভিরাজের কতটা নিকটে গেলেই এমন চিহ্ন হতে পারে সেটাই ভাবতে বসেছে মস্তিষ্ক। সুন্দর গাউন পরেছে শশী। অভিরাজ তার সাথে মিলিয়ে হাত ঘুরিয়ে এনেছে। সেটা দেখে শশীর মন পুলকিত হয়ে উঠল। এখন সে কাপলদের মতো অনুভূতি পাচ্ছে। সকলের অগোচরে ফুল দিয়ে গেছে ছেলেটা। সেটা হাতে করেই পুরো বাড়ি ঘুরঘুর করছিল। ঈশা নিজ কক্ষে আছোয়া হয়ে আছে। তার ভেতরটা কতটা তিক্ত হয়েছে বলে বোঝানো যাবে না। তার অনুভূতিগুলো ক্রমশ নিভে যাচ্ছে। মনে হচ্ছে ভেতরটা পাথরে পরিণত হবে ক্ষণিকেই। ঈশান, ঘরে বসে কি করছো? বেরিয়ে এসো, এভাবে তো মন খারাপ হবে। চোখ তুলল ঈশান। বাদামি রঙের চুলযুক্ত ফর্সা পাতলা মেয়েটি আজ লাল রঙে ডুবে আছে। তাকে দেখতে রেড ওয়াইনের মতো মনে হচ্ছে। তার কোমল গোলাপি ঠোঁট বেয়ে রক্ত জবার ন্যায় সেজেছে। সুন্দর লাগছে শশী। তোমাকে মনমরা দেখলে ভালো লাগে না ফ্রেন্ড? মর্মরা কোথায়? চোখ মুখের অবস্থা দেখেছো?
সব তো ঠিকই আছে। ঐশী তার নরম তুলতুলে হাতটা ঈশানের গালে স্পর্শ করালো। ছেলেটার চোখ যেন সিক্ত হয়ে এসেছে। এখনো সময় আছে ঈশান। সবকিছু গল্পের মতো হয় না উশসী। অলওয়েজ লাইফ ইজ নট ফেয়ার অ্যান্ড লাভ সামটাইমস ইটস লাইক এ রাফ সি অর ব্রোকেন মাউন্টেন। কতটা আবেগতাড়িত হয়ে কথাগুলো বলল ছেলেটা, তা ঐশী বোধগম্য হতে সময় লাগলো না। তার সুন্দর দুটি চোখ অশ্রু সজল হয়ে উঠল। বিচ্ছেদ বেদনা এতটা করুণ হয় ঈশানকে না দেখলে কখনোই বুঝতো না সে। সর্বোচ্চ গতিতে ছুটে পালালো কিশোরী। অভিরাজ তখনও তৈরি হচ্ছে। সেই মুহূর্তে মেয়েটি অশান্ত ঢেউয়ের মতো নুয়ে পড়ল ওর বুকের মধ্যভাগে। কিশোরীর বুকের লাপটাপ শব্দটি বেশ করুণ শোনাচ্ছে। মেয়েটি হঠাৎ এমন গতিক না বুঝে এলেও অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে বুকের ভেতরটা ঠিকই আন্দোলিত হলো। ঝকঝকে তক্তকে রুমটা আজ ভীষণ পরিত্যক্ত। দীর্ঘদিন তালাবদ্ধ ছিল বিধায় ধুলোর পাহাড় জমেছে। খুলতেই কিছু ছোট ছোট প্রাণী দেখতে পেল অভিরাজ। তার ললাটের রেখাগুলো বেরিয়ে এলো। সুন্দর শুভ্র রাঙা মুখটা বিবর্ণ হতে শুরু করেছে। বাড়ির কেয়ারটেকারকে ডেকে আনা হলো। ভদ্রলোক বয়সের ভারী নুয়ে পড়েছেন। আঙ্কেল, বাড়ির যত্ন নিতে বলেছিলাম। তবুও দুঃখ প্রকাশ করলেন ভদ্রলোক। এই বাড়িটা সম্পূর্ণ নিজ অর্থে করেছিল অভি। তার আর ঐশীর ছোট্ট একটা সংসার হওয়ার কথা ছিল। তাদের ঘনিষ্ঠ মধুমাখা মুহূর্তগুলোর জন্য বরাদ্দ ছিল রুমটি। নিজ হাতে সবটা গুছিয়েছিল ওরা। সেই রুমের অবস্থা আজ ভীষণ খারাপ। অভিরাজের অন্তঃকরণ থেকে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। 9 বছর পর বাড়িটায় পা রেখেছে সে। একটু একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে। বাড়ির ডান পাশে একটা বাগান রয়েছে। সেই বাগানের এক পাশে রয়েছে পাহাড়ি ঝর্ণা। এটা ঐশীর ভীষণ পছন্দের। বৃষ্টি ভালোবাসে মেয়েটি, তাই তার জন্য রাখা হয়েছে ভীষণ সুন্দর একটা সুইমিং পুল। বৃষ্টির জলে ভিজে এখান থেকে পরিপূর্ণ গোসল করবে দুজনে, এমন সব রকমারি কল্পনা সাজিয়েছিল। কিন্তু সময়ের স্রোতেই সবটা শেষ হয়ে গেল। হারিয়ে গেল ঐশী নামক বৃষ্টির জল। অতীত। ছেলের বাড়ি থেকে লোক এসে গেছে। একটা চাপা আনন্দ কাজ করছে সবার মাঝে। বিশেষ করে গেট ধরা আনন্দটা একটু বেশি যেন। ইরা লাবণ্য শরবত বানাচ্ছে, বিভিন্ন স্বাদ মেশানো রঙিন শরবত। তা দেখে ঐশীর মনে প্রশ্ন জাগে। রঙিন শরবত কেন? এই চুপ চুপ, এটা সিক্রেট। এখানে টক মিষ্টি ঝাল সব রকমের শরবত আছে। ঝাল শরবত? ওদের তো ঝাল লাগবে রে আপু। এর জন্যই তো বানাচ্ছি। ঐশী কিছুই বুঝলো না। গ্লাসগুলো টেবিলে এনে রেখে লাবণ্য বলল, এটা একটা রিচুয়াল বলা যেতে পারে। মেয়ে পক্ষ গেট ধরার সময় ছেলে পক্ষের সাথে একটু আনন্দ উল্লাস করে। শরবতের সাথে মিষ্টি রকমারি চকলেটও নেওয়া হলো। একটা বাটিতে অনেক ধরনের ফুলের পাপড়ি নেওয়া হয়েছে। ইরা সেটার ভিতর কাঁচি লুকিয়ে রাখলো। এ নিয়েও ঐশীর মনে প্রশ্ন জাগলো, কিন্তু সেই প্রশ্ন করার সুযোগই পেল না। ছেলে পক্ষ গেটের কাছে দাঁড়িয়ে আছে। বেশিরভাগই পরিচিত হলেও কিছু অপরিচিত মানুষ রয়েছে। তারা ছেলের বন্ধু গোছের কেউ। তারা সকলেই হাসি ঠাট্টায় ফেটে পড়ছে। ঐশী বেশ আগ্রহ নিয়ে দেখছিল। অমন সময় চোখে পড়লো এক কোণে দাঁড়িয়ে আছে ঈশান। তার মুখে রাজ্যের মেঘ। ছেলেটার এই বিষণ্ণ মুখশ্রী ঐশীর হৃদয়কে নাড়িয়ে দিল। সে ছুটে এসে বলল, ফের মন খারাপ করছো তুমি? মন খারাপ নয় উশসী। ফ্রেন্ড, তোমার কষ্ট হচ্ছে তাই না? আমি কেন কষ্ট পাবো? মিথ্যেটা ধরা পড়ে যাচ্ছে। ঐশীর দিকে সরল চোখে তাকালো ঈশান। তার বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হচ্ছে। লোকটার হাতটা শক্ত করে ধরল সে। দুঃখ পেও না, সব ঠিক হয়ে যাবে। ঐশীর কথাই ঠিক, সব ঠিক হয়ে যাবে। একদিন হয়তো ছোঁয়া নামক মানুষটিকে মনেও পড়বে না। তবে মাঝের সময়টুকু বড় দুঃখে যাবে। সেই হাহাকার উন্মাদনা কাকে বোঝাবে ঈশান? কেউ নেই তার গল্প শোনার জন্য, কিংবা আছে অথচ তার বলার ইচ্ছে হয় না। বাড়ি ভরাট করে আছে মেহমান। তাদের সমাদরে সকলেই ব্যস্ত। খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে। বিয়ের সব রকমের আনন্দ উল্লাসও প্রায় শেষ। অভিরাজকে এত সময় পর দেখলে ঐশী। তার রাগ হচ্ছে খুব। ছেলেটা সারা দিনে কতটুকু সময় দিয়েছে তাকে। খারাপ মানুষ। তোমার আবার কি হলো? কথা নেই খারাপ মানুষ। দেখি কি হয়েছে। মেয়েটিকে শক্ত করে আলিঙ্গন করলো অভি। এতে অবশ্য গলল না মেয়েটি। বলো কি হয়েছে। একটা বার সময় হয়নি দেখা করার। তোমায় তো আমি দেখেই যাচ্ছি। কোথায়? আমি তো দেখিনি। তুমি তখন সবার সাথে ব্যস্ত ছিলে। আপনি কেন নিয়ে গেলেন না? সবার সাথে মেলামেশা করা ভালো উশসী। একজনের উপর নির্ভর হলে চলবে?
ঐশী বুকে মাথা ঠেকিয়ে দিল। তাতে দুজনের শরীর থেকে মন ভালো করার সুবাস আসছে। একটা সুন্দর সময় যাচ্ছে তাদের। লাবণ্য দীর্ঘশ্বাস ফেলে নজর ঘুরিয়ে নিল। কথায় আছে না, মানুষ যা দেখতে চায় না তাই বারবার দেখতে হয়। এমনটাই হচ্ছে তার সাথে। বারংবার ওদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো চোখে পড়ছে। এটা একটা বিশেষ যন্ত্রণার কিংবা আক্ষেপের? হুট করেই মনে হলো এভাবে অভির বুকে মাথা রাখার কথা বহুবার ভেবেছে সে, অথচ এতদিনেও সেটা খেয়াল হয়নি। ঐশীর সাথে অভিরাজের অন্তরঙ্গতা দেখলেই নিজের কল্পনাগুলোর স্মরণ ঘটে। মনে হয় এসব তার বহু দিনের ভাবনা, অথচ সে বুঝতেই পারেনি। আর বুঝতে পারেনি বিধায় অভিরাজ তার থেকে এত দূরে। একটা যন্ত্রণা ওকে শেষ করে দিচ্ছে। গলার কাজটা তর শূন্য হয়ে পড়েছে। চট জলদি পানি পান করলো সে, তবু তৃষ্ণা মিটছে না। খানিক বাদে ঘরে এসে শুয়ে রইল। লতিফা আয়না নেওয়ার জন্য মেয়ের ঘরে এসেছিলেন। তখন দেখলেন প্রাণহীনের মতো দেখাচ্ছে তার ছোট্ট মেয়েটিকে। তিনি ভয় পেয়ে গেলেন, মাথায় হাত বুলালেন ক্রমাগত। তার ঠান্ডা শীতল কণ্ঠের মাঝেও কেমন ভীরুতা। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? জানি না মা, আমার কিছু ভালো লাগছে না, সবটা কেমন অশান্তি মনে হচ্ছে। ছোঁয়া চলে যাচ্ছে দেখে এমন লাগছে? কত আদরে বড় করেছিস। হয়তো মা। কিছু খাবি? না, একটু বসবে মা, তোমার কোলে মাথা রাখবো। লাবণ্য মায়ের কোলে মাথা এলিয়ে দিল। মেয়ের এই ভাঙনের কারণ লতিফা ঠিকঠাক বুঝতে পারছে না, তবে এতটুকু উপলব্ধি করলেন কারণটা মোটেও ফেলনা নয়। বউর সাথে ছোঁয়াকে কি অপূর্বই না দেখাচ্ছে। তাকে আর চোখে দেখে চলে যাচ্ছিল ঈশান। তখনই ডেকে উঠল ছোঁয়া। লেহেঙ্গার দুপাশ ধরে কাছে এলো। আজও বকা দিবে আমায়? বকবো কেন? তুমি তো সব সময় বকা দাও। এখন থেকে আর দেবো না। সবাই দেখা করেছে, তুমি একটা বারও কেন এলে না? আমি বুঝি এতই পর? মৃদু হাসলো ঈশান। মেয়েটার মাথায় স্পর্শ করতে গিয়েও করল না। সাবধানে থাকবি। আমি যাই রে, বন্ধুরা স্বভাবে কে করছে। এইটুকুই কথা হলো ওদের। ছোঁয়ার মন খারাপ হয়ে গেল। ঈশান সর্বদা তাকে রাগালেও তাদের সম্পর্কের কোথাও একটা সৌন্দর্য ছিল, সেটা মনে হতেই ভীষণ কান্না পাচ্ছে ওর। ঈশানের সঙ্গে কেউ একজন চলছে, ছায়াটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। সেটা বুঝতে পেরেও তাকালো না সে। আগের গতিতেই পথ চলতে লাগলো। কোন রকম সাড়া না পেয়ে ঐশী নিজ থেকেই বলল, কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে আড্ডা দিতে। এখন আড্ডা দেওয়ার সময়? আর একটু বাদেই তো ছোঁয়াপুর বিয়ে পড়ানো হবে। আনমনে এই কথাটা বলে ফেললো ঐশী। যা চলে যায় তাকে কি ধরে রাখা যায় ঈশান? রাখা যায় না। তাহলে এমন ভেঙে যাচ্ছ কেন? ভাঙিনি তো। ফের মিথ্যে বলার প্রয়াস? লাইফটা এতটা ঠুনকো নয়। ফের মিথ্যে বলার প্রয়াস? লাইফটা এত ঠুনকো নয়, যা হবার নয় তা কেবল ধুধু মরিচিকা। তবু সেই মরিচিকাই কেন টানে বলতে পারো? মানুষ আমরা, বস্তু নই। চোখের সামনে যা দেখি তাই রঙিন মনে হয়। ভ্রম জিনিসটা চট করে ধরতে পারি না, অথচ একটা সময় ঠিকই বুঝে যাই যার পেছনে ছুটে চাই তা কল্প ব্যতীত কিছুই নয়। ঠিক এই কারণে নিজের উপর রাগ হচ্ছে, অনর্থক কষ্ট এসে চেপে ধরেছে, যার কোনো বাণী হয় না। এলোমেলো পায়ে এগিয়ে গেল ঈশান। ঐশী গেটের কাছে এসে থেমে গেল। তার দুটি চোখ জলে পরিপূর্ণ। এতটা কষ্ট আগে অনুভব হয়নি। বিচ্ছেদ বুঝি এতই যন্ত্রণার? কি ব্যাপার, ঘুমাওনি কেন? ঘুম আসছিল না। কেন? ঘুমের আবার কি হলো? রাগ হয়েছে? তা রাগ ভাঙানোর চেষ্টা করলে না? না, রাগ ভাঙাতে গেলে সে বলবে ঢং করতে এসেছি। মাঝে মাঝে ছোটখাটো ঢং মন্দ নয়। বাক্যটি শুনতে পেয়ে উঠে এলো ঐশী। সঙ্গে সঙ্গে অভিরাজের গলা জড়িয়ে ধরে বলল, এত নিষ্ঠুর কেন আপনি? নিষ্ঠুর কেমন করে হলাম? বললাম ঘুম আসছে না, তাও কাছে টেনে আদর করলেন না। সব সময় আদর করা যায় না বাবা, একটা সীমাবদ্ধতা থাকে। না না, আমার জন্য কোনো সীমাবদ্ধতা নেই। আমি অভিরাজের, আর অভিরাজ আমার, এর বাইরে আর কোনো সত্য নেই। মেয়েটির এই কথায় হেসে ফেল অভিরাজ। ধীরে ধীরে বাদামি রঙা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে শুধালো, বিয়ে করতে হবে না? হবে, চলেন এক্ষুনি বিয়ে করে ফেলি। বাচ্চাদের মতো আচরণ হয়ে এলো কিশোরী। অভিরাজ একটু শক্ত গুমট করলো মুখশ্রী। সবে 15 বছর বয়স তোমার, 18 হওয়ার জন্য আরো 2-2.5 বছর সময় লাগবে। কোনো ভুল নয় রে। মন খারাপ করে ফেলো মেয়েটি। অভিকে টেনে পাশে বসালো। মন ভালো করার প্রয়াসে গালে গাল স্পর্শ করালো। এই তো আদর করে দিলাম, এবার ঘুমিয়ে পড়ো। ঐশী ঘুমিয়ে পড়ল, তবে অভিরাজের হাতটা শক্ত করে চেপে রাখলো। ওর কাণ্ডে না হেসে পারল না অভিরাজ। তার গলাটা এক অন্যরকম অনুভূতিতে শুকিয়ে এসেছে।
এত কাছে এসেও পারছে না সর্বোচ্চ ভালোবাসায় সিক্ত হতে। প্রতিটা প্রেমিক কিংবা প্রেমিকার হৃদয়ের গলিতেই সুপ্ত বাসনা লুকিয়ে থাকে, শুধু সঠিক সময় আর পরিস্থিতির কারণে ব্যক্ত হয় না। আর যারা সীমাবদ্ধতা ধরে রাখতে পারে তাদের প্রেমই হয় শুদ্ধ। ছোঁয়ার বিদায় হয়ে গেছে অনেকটা সময়। বাড়ির আনাচে কানাচে লোকজন, লাবণ্যর বান্ধবীরাও এসেছে। সেই জন্য অভিরাজের রুমে ঘুমিয়েছে ঐশী। মেয়েটা একটু অন্যরকম, সবার সাথে সহজে মিশতে পারে না। ঐশীর ঘুম গভীর হতেই উঠে এলো অভিরাজ। দরজা লক করে বেরিয়ে পড়ল টেরেসের উদ্দেশ্যে। সেখানে আজ ঈশানের আধিপত্য। ছেলেটা বারবার বলে দিয়েছে কেউ যেন এখানে না আসে। তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে সবাই। তবে অভিরাজ সর্বদাই বিপরীত। সে এলো, তার সঙ্গ পেয়ে ঈশানের মোটেও খারাপ লাগলো না। সে যত্ন নিয়ে গ্লাস সাজাচ্ছে। অন্য সব প্রেমিকদের মতো মদ খেয়ে সিগারে বুক পুড়িয়ে নিজের কষ্ট জানান দিচ্ছে ঈশান। সে নীরবে বুকের ভেতর কষ্ট পুষে রাখছে। তার এই অসহ্য ব্যথাটা অভিরাজের চোখে পড়েছে। সে গ্লাসে সফট ড্রিঙ্কস ঢেলে নিয়ে বলল, ছোঁয়াকে পছন্দ করিস সেটা আগে কেন বলিসনি? এই প্রশ্নের জবাব মিলল না। অভিরাজ আরো একটা গ্লাসে সফট ড্রিঙ্কস নিয়ে নিল। ছোঁয়ার বিয়ের কিছু সময় পূর্বে এইসব তাকে জানিয়েছে ঐশী, কিন্তু তখন কিচ্ছু করা ছিল না। অবশ্য আগে জানলেই বা কি হতো। আকাশের চাঁদ থালার মতো বিশাল, সম্ভবত পূর্ণিমা আজ। ছোঁয়ার সংসারকে মন প্রাণ ভরে দোয়া করছে স্বয়ং চাঁদও। কি অদ্ভুত! আর এদিকে হিংসে জ্বলে যাচ্ছে ঈশানের বুক। সে বড় অতৃপ্ত, কাঠ হয়ে যাওয়া কণ্ঠে বিদ্রুপ মাখা হাসিতে হেসে উঠল। চাঁদও আমায় অবহেলা করে। ঈশান এক নয়নে আকাশের পানে তাকিয়ে রইল। চাঁদকে ঘিরে আছে হাজার হাজার ছোট ছোট আলো, যা তারা নামেই পরিচিত। চাঁদের অহংকার ঈশানকে তেতিয়ে দিল। তার মুখ থেকে হিসের শব্দ বেরিয়ে পড়ল, সবাই হারামি, কেউ স্বার্থহীন না, সবাই স্বার্থপর। মাতাল না হয়েও মাতলামি শুরু হলো ঈশানের। এই সময়টা অভি চুপ করে রইল। তার চিত্ত থেকে দীর্ঘশ্বাস বেরোচ্ছে কেবল। একটা ব্যথা তরতর করে পা থেকে উঠে গিয়ে মস্তিষ্ক অবধি অবশ করে দিচ্ছে। ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ নেই তার বিশাল শব্দ ভাণ্ডারে। এত কিছুর মাঝে 7টা দিন পেরিয়ে গেছে। নানান ঝামেলা কিংবা স্বইচ্ছেতে ঐশীর বাড়ির লোকের খোঁজ বন্ধ ছিল। বিমানবন্দর থেকে খোঁজ নিয়ে জানা গেছে ঐশীর মা সাবরিয়া পল স্লোভেনিয়ার ফিরে যাননি। এই কথাটা ঐশীকে জানানো হলো। মেয়েটি বেশ মনমরা হয়ে গেল। অভিরও ভালো লাগছিল না। তার উচিত ছিল আরো আগে থেকে জোর দেওয়া। সেদিনই ঐশীদের লোকাল গার্জেনের বাড়িতে যাওয়া হলো। সেখানে গিয়েও হতাশ হতে হলো, কাউকেই খুঁজে পাওয়া গেল না। এত হতাশার মাঝে ঐশী যেন ভেঙে পড়ছিল। এদিকে ঈশানের অবস্থাও খারাপ হচ্ছিল। মাঝে ঠিক হলো গ্রামের বাড়িতে যাবে। সেখানে অভিরাজের চাচাতো দাদা দাদি রয়েছেন। ওনারাই ওদের বংশের সব থেকে বয়স্ক সদস্য। বেশ কিছু বছর ধরে যাওয়ার কথা থাকলেও যাওয়া হচ্ছিল না। ছোঁয়ার বিয়েতে এসে খুব করে বলে গেছেন। সকলের হাতে কিছু সময় থাকাতে এবার যাওয়াটা নিশ্চিত হয়ে গেল। ঐশী কখনো গ্রামে যায়নি। তার উত্তেজনা বেশ। অভি রুমের কাছে ঘুরঘুর করছিল, তবে লাবণ্যর সাথে কি যেন কথা বলছে, তাই সে আর এলো না। ইরা রুমে এসে বসে রইল। গোসল শেষে ঐশীকে দেখে বলল ইরা, আরে তুমি কখন এলে? একটু আগেই এসেছি। ভালো করেছ, এমনিতে তো আসোই না। ইরা আপু, গ্রাম কেমন হয়? গ্রাম দেখনি কখনো? না। গেলেই দেখতে পারবে। আগে বলে দিলে তো স্পয়েল হয়ে যাবে। ইরা চুল মুছে নিয়ে ঐশীর পাশে বসলো। তাদের মাঝে কিছু সময় আলাপ হলো। এর মাঝেই ফোন এলো ইরার। মেয়েটি ব্যস্ত হতে বেরিয়ে পড়লো ঐশী। অভিরাজের ঘর ফাঁকা, মন খারাপ নেমে এলো কিশোরীর। যে চলে যেতে নিলেই পেছন থেকে আগলে নিল শক্তপোক্ত হাতটা। সকাল থেকে দেখা নেই, ঘরেও পাচ্ছি না। সারাক্ষণ কোথায় থাকেন আপনি? এসেছিলাম তো কখন? একটু আগে, যখন লাবণ্যপুর সাথে কথা বলছিলেন। ভেতরে আসুনি কেন? এমনি। ঠিক আছে, বসো একটু। ঐশী বসলো না। সে ঘরময় পাচারি করতে লাগলো। এর মাঝে কিছু জিনিসপত্র গুছিয়ে ফেল অভিরাজ। একটু পরপর মেয়েটিকে দেখে চলেছে। মেয়েটি সুন্দর মুখশ্রীতে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে মেঘ সরিয়ে সূর্য উঠেছে। ক্লজেট থেকে এক গাদা শপিং ব্যাগ বের করলো অভিরাজ। সবগুলো খুলে দেখছে ঐশী। এখানে অনেক রকমারই জামা কাপড়, তবে এই ধরনের জামা পরে না সে। গ্রামে গিয়ে এসব পরবে। আগে জামাগুলো ওগুলো গ্রামে পরার দরকার নেই। কেন নেই? অন্য চোখে দেখবে মানুষ।
শহরে যতটা শর্ট ড্রেস আপে মেনে নেওয়া হয়, গ্রামে ততটাই আলোচনা হয়। এটা আসলে এক এক জায়গায় এক এক কালচার। ঠিক আছে। অশিসে দেখলো এক পাশে আরো কিছু ব্যাগ, সেগুলোও খুললো সে। এগুলো অভিরাজের জামা কাপড়, সবগুলি টি শার্ট দেখলো সে। অভি ফোন হাতে নিয়ে বসেছে। হুট করে মেয়েটি একটা টি শার্ট পরে ফেললো, তারপর অভিরাজের সামনে এসেই দাঁড়ালো। সব দিক দিয়ে ভীষণ ঢেলা হয়েছে, তাকে দেখতে এলিয়েন লাগছে।